ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথমেটিক্স এর কোশ্চেন নিয়ে এসেছি। তো প্রত্যেকে তোমরা দেখবে এবং তোমরা নিজেরা সলিউশন করার চেষ্টা করবে। তোমরা দেখো তোমরা কতগুলো নিজেরা করতে পারছো। প্রথমে তোমরা নিজেরা কিন্তু পজ করবে, পজ করে এই অঙ্কগুলো সলিউশন নিজেরা করবে। তারপরে কিন্তু আমার সলিউশনটা কিন্তু তোমরা দেখবে। এবারে দেখো, মেন কথা হচ্ছে প্রত্যেকে কিন্তু অঙ্ক জানো, এমন নয় যে অঙ্ক জানো না, বাট অঙ্ক সলিউশন করার অ্যাপ্রোচটা তোমাদের কেমন আছে দেখো। মেন হচ্ছে তোমার অ্যাপ্রোচ। তুমি অঙ্ক জানো, আমি জানি যে প্রত্যেকে তোমরা অনেক ব্রড প্রসেসে বা অনেক বড় বড় প্রসেসে তোমরা কিন্তু অঙ্ক করে দিতে পারবে, কিন্তু এক্সাম হলে তোমাকে কিন্তু কেউ বলেনি যে তুমি ব্রড প্রসেসে করো। তুমি হ্যাঁ মিসলেনিয়াস মেন্স দিতে হবে বা কোনো মেন্সে যেখানে তোমার লেখালেখি আছে অঙ্ক, সেটা আলাদা ব্যাপার। এখানে কিন্তু টোটালি তোমার এমসিকিউ, সুতরাং এমসিকিউ কে কত স্পিডে তুমি করতে পারো সলিউশন, এইটাই হচ্ছে তোমার মেন খেলা। ঠিক আছে, তো চলো আমি আজকে কিন্তু প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। দেখো তোমরা কোশ্চেন গুলো কিন্তু নিজেরা করার চেষ্টা করবে, তারপরে কিন্তু আমার সলিউশনটা দেখবে এবং কিভাবে আমি অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচে সলিউশন গুলো করছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে যে কোন বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটার 20% কমে যায়, ব্যবহার কি হয় না 20% কমে যায়। এখন কর আদায় হবে, এখন কর আদায় হবে বলছে একই থাকবে, যে কর আগে আদায় হতো সেটাই হবে, 4% কমে যাবে, 4% বৃদ্ধি পাবে, না 8% বৃদ্ধি পাবে। দেখো এই ধরনের যে কোশ্চেন গুলো হয়, দুটো জিনিস ভালো করে বুঝো। যে ব্যবহার কি হচ্ছে না বস্তুর কর 20% বেড়ে গেছে, তাই 20% কি হয়েছে না ব্যবহার কমে গেছে। তাই বুঝতে পারছো, ব্যবহার যখন মানুষ কমিয়ে দিচ্ছে তখন তো সেখান থেকে ট্যাক্স আদায় কমে যাবে। কিন্তু তোমার মনে হতে পারে 20% বাড়ছে, আবার 20% ব্যবহার কমছে, সুতরাং ট্যাক্সের তো কোনো ইফেক্ট পড়বে না, সবাই কি করে দেবে একই করে চলে আসবে, কিন্তু একই উত্তরটা কিন্তু হবে না। কি করবে এই ধরনের অঙ্কতে, একটা সূত্র আছে, সেই ফর্মুলাটি তোমাকে ইউজ করতে হবে। কি না a প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, যদি মানটা একই থাকে, ঠিক আছে, তখন তোমার কিন্তু সূত্রটা আরো সহজ। ঠিক আছে, একটা কমছে একটা বাড়ছে, এটার ফর্মুলাটা মানে এইখানেই তুমি এটাকে ইউজ করে করতে পারো, অথবা মাইনাস এক্স স্কোয়ার বাই 100 এটা করেও তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার বাই 100 এটা করে তুমি ইজিলি করতে পারো, বা যেটা শেখালাম এভাবেও কিন্তু করতে পারো। দেখো আমি এটা দিয়ে, আমি প্রথম এটা দিয়ে দেখাচ্ছি, দেখো কি হবে। 20% বাড়ছে 20% কমছে, যদি মানটা একই থাকে তখন কিন্তু এক্স স্কোয়ার বাই 100 করতে পারবে, নাহলে কিন্তু পারবে না, এটা বলে রাখলাম তোমাদের আমি। ঠিক আছে, দেখো তাহলে আমি যেহেতু একটা বাড়ছে একটা কমছে, এটাও খেয়াল রাখতে হবে যে একটা বাড়বে একটা কমবে এবং একই থাকবে, তখন মাইনাস এক্স স্কোয়ার বাই 100। তাহলে এক্স স্কোয়ার মানে কি 20 গুণিত 20 বাই 100, শূন্য শূন্য কাটো, এদিকে শূন্য শূন্য কাটো, তাহলে কত হলো -4। মানে কি হলো না 4% কর কিন্তু কমে গেছে, মাইনাস চিহ্ন আছে। অথবা তোমরা বলো স্যার আমি এই প্রসেসে জানি না, আমি এই প্রসেসে করব, তুমি করো, সেম জিনিস। এটা কিন্তু শর্টে একদম এক্সাম হলে তুমি এই প্রসেসটা তোমাকে ইউজ করতে হবে। এবার দেখো বলে দিই স্যার আমি জানি না এই প্রসেসটা ইউজ করতে, তাহলে তোমাকে কিন্তু বেসিক থেকে থিওরি কিন্তু পড়তে হবে, না পড়লে তুমি কিন্তু পারবে না। দেখো এটা কি করবে, তাহলে কত 20 -20 প্লাস, দেখো এখানে একটা মাইনাস আছে একটা প্লাস আছে, একটা বৃদ্ধি একটা কম, তাহলে একটা প্লাস মাইনাস থাকলে জায়গাটা এই জায়গাটা কিন্তু মাইনাস হয়ে যায়, তাহলে -20 ইন্টু 20 বাই 100। ঠিক আছে, এই দেখো শূন্য শূন্য এদিকে শূন্য শূন্য কেটে গেল, দেখো এখানে কিছু নেই মানে কি এটা +20, তাহলে এখানে +20 -20, +20 -20 এমনি কেটে যাবে, তাহলে কত হলো দেখো -2, এখানেও 2, তাহলে 2 দিয়ে কত হয়ে গেল 4, তাহলে মাইনাস, দেখো মাইনাস চিহ্ন আছে -4, -4 মানে সেটা এই 4% কম। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে একটা ওয়ে তুমি জেনে রাখলে হবে না, তোমাকে কিন্তু সবগুলো জেনে রাখতে হবে, তাহলে তুমি কিন্তু খুব স্পিডে কিন্তু অঙ্ক করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার, দেখে নাও প্রত্যেকে। চলো এবারে আমরা দেখে নিই পরের কোশ্চেনটা কি আছে। দেখো বলছে, কোশ্চেনটা ভালো করে মন দিয়ে পড়ো। বলছে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র এবং 1/4 অংশ ছাত্রীর সমান, তাহলে 10% ছাত্র 1/4 অংশ ছাত্রীর সমান। বলছে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত। এটা একদম ইজি। ঠিক আছে, তোমাকে ভাবতে হবে যে এই যে প্রথম যে লাইনটা আছে না, কেউ এক্স ধরে করলে করতে পারো, বাট আমি এখানে এক্স ধরে বলবো না, আমি একদম শর্টে বলছি, দেখো একদম শর্টে।
কি বলছে যে 10% ছাত্র, তাহলে আমি 10% ছাত্রকে আমরা কি বলি বয়েজ বলি, 10% বয়েজ, তাহলে এখানে একটু ইনটু দিয়ে দিলাম আর কি। হ্যাঁ 10% বয়েজ সমান বলছে 1/4 অংশ ছাত্রীর সমান, তাহলে 1/4 ছাত্রীর মানে কি, তাহলে আমাকে ইনটু গার্লস, এখান থেকে বয়েজ এবং গার্লস এর অনুপাত তুমি বের করতে পারবে। এই একটি লাইন তোমাকে করতে হবে। কি করবে এবারে 10% মানে কি 1/10, তাহলে b/10, 1/10 মানে কি বি বাই মানে উপরে 1 এর সঙ্গে বি গুণ করলে বি হবে, তাহলে b/10, এখানে কত হলো g/4। এবার দেখো জি কে পাশে নিয়ে চলে 10 কে ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে b/g সমান 10/4। 10/4 কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, কত হয়ে গেল 5/2। 5/2 মানে কি 5:2। উত্তর কোথায় আছে, উত্তর অপশন বি, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকে বোঝা গেছে? প্রত্যেকে বোঝা গেছে? দেখে নাও আর একবার ভালো করে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা দেখো এই ডিভিজিবিলিটির অঙ্ক একটু থিওরি না জানলে কিন্তু হয় না, ঠিক আছে? সাধারণত মানে অনেক প্রবলেম হয় আর কি অঙ্ক করতে। বলছে 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? দেখো 88 কে তুমি ভেঙে নাও, দেখো 8 গুণিত কত 11, যখনই 11 এসে গেছে 11 ডিভিজিবিলিটি রুলস তোমাদেরকে জানতে হবে। 11 ডিভিজিবিলিটি রুলস কি না, একটা ছাড়া যোগফলটা কিন্তু ইকুয়াল হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়। দেখো এই যে একটা ছেড়ে আর একটা, আবার এইদিকে একটা ছেড়ে একটা, দেখো আমি যোগ করব, উপরে দুটো যোগ করব, নিচে দুটো যোগ করব, দিয়ে দেখবো যে বিয়োগফলটা 0 হচ্ছে, 0 হতে হবে অথবা 11 গুণিতক হতে হবে, এটাই কিন্তু মেন রুল। দেখো এই দুটোকে যোগ করলে 9 4 13, এদিকেও যোগ করলে কিন্তু 9 4 13, মানে একটা ছাড়া যোগফলটা কিন্তু 13 13, তাহলে 13 কে 13 দিয়ে যদি বিয়োগ করো তখন কত হচ্ছে 0 আসছে। আমি কি বলেছি 0 হতে হবে অথবা 11 গুণিতক হতে হবে। দেখো তাহলে আমি লিখলাম এটা 11 দিয়ে বিভাজ্য, 11 দিয়ে এটা ডিভিজিবল, ঠিক আছে? তাহলে 11 দিয়ে যখন ডিভিজিবল, এবার আমার কাজ থাকবে কি, দেখো এখানে যতগুলো সংখ্যা আছে সব থেকে বড় সংখ্যা দেখলাম যে এটা এবং এটা, এই দুটো কিন্তু বড় নয়, এই দুটো কিন্তু বড় নয়। এবং দেখো এইটার সঙ্গে এটা যোগ করো, এটার সঙ্গে এটা যোগ করো, মানে একটা ছেড়ে যোগ করো, দেখবে তোমার দেখো 9 এবং 7 কত হলো 16, এদিকে 8 6 14, তাহলে এখানে 14, এদিকে হচ্ছে তোমার 16, এখানে হচ্ছে 14, তাহলে দেখো দুটো তো বিয়োগফল 0 হচ্ছে না, তাহলে 11 দ্বারা ভাগ যাবে না, এটা তাহলে 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? বাকি এই দুটোকে দেখো, এখানে দেখো এদিকেও দেখো, তাহলে এটাকে দেখলাম যে এখানে কি হবে না দুটোকে যোগ করলে দেখো একই, 9 এখানে 8, এখানে 9 এখানে 8, মানে যোগফলটা একই আসছে, 8 8 16 17, মানে উপরেও 17 নিচেও 17, ঠিক আছে? তাহলে এখানে 17 কে 17 দিয়ে বিয়োগ করলে 0 অথবা 0 আসছে, মানে এটা 11 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? তাহলে আর আমি দেখবো না, আমি দেখলাম এটা 11 দিয়ে বিভাজ্য, বাকি আমি কিন্তু আর নিচের সংখ্যাগুলো দেখবো না, কারণ বলেছে যে বৃহত্তম সংখ্যা, আমাকে বড় সংখ্যা খুঁজতে বলেছে, ছোট সংখ্যা কিন্তু খুঁজতে বলেনি। তাহলে আমি বড় যে সংখ্যা দুটি আছে সেই দুটোকে নিয়ে ভাববো। এবারে আমি দেখবো এই সংখ্যাটার লাস্ট দুটো, লাস্ট দেখো 8 দিয়ে, এই যে দেখো এখানে কি আছে 8 আছে, তো 8 দিয়ে ডিভিজিবিলিটি রুলস হচ্ছে লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 8, ঠিক আছে? মানে লাস্টের 3টা ডিজিট, এই যে 9 9 8 8 দেখতে পাচ্ছ, এই লাস্ট 3টা ডিজিট কত দিয়ে বিভাজ্য হবে, 8 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলেই বুঝে নেবো যে এটাই হবে সব থেকে বৃহত্তম সংখ্যা যেটা 88 দ্বারা বিভাজ্য। তাহলে আমি দেখে নিই একটু, 9 8 8 কে তুমি যদি যত তাড়াতাড়ি সম্ভব তুমি মুখে মুখেও ভাগ করতে পারো, বাট যেহেতু আমি তোমাদের শেখাচ্ছি তাই আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি। 8 1 কে 8, 1 8, তাই তো? আচ্ছা 18 মানে 8 2 গুণে 16, আর 2 গুণে 16, 2 8 28, দেখো 3 আসছে 24, মানে এটা ভাগ যাচ্ছে না, শেষে কিন্তু আবার 4 থেকে গেল, তাহলে এটা হলো না। তাহলে আমি লাস্ট এটাকে দেখে নেবো যে ওটাকে আমার লাস্ট 3টা ডিজিট ভাগ যাচ্ছে কিনা 8 দিয়ে। দেখো এবারে মুখে মুখে করো, 8 1 কে 8, তাহলে 1 4 14 রয়ে গেছে, আবার 8 1 কে 8 মানে 6 4 64 রয়ে গেছে, তাহলে 64 মানে দেখো 8 আসছে 64, মানে এটা 8 দিয়েও ভাগ গেল আবার 11 দিয়েও ভাগ গেল, তাহলে আমার উত্তর কি হবে, উত্তর এটাই হবে।
এইগুলো অনেকে করে না, ছেড়ে দিয়ে পালিয়ে আসে। তো তোমাদের যেভাবে শেখালাম এভাবেই এভাবেই করে আসবে। যে সংখ্যাটা বুড়ো দেবে তাকে কিন্তু ভেঙে নিবে, ভেঙে তোমরা কিন্তু করবে, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। দেখো অপশন গুলো যেহেতু খুব ক্লোজ দিয়েছিল তাই কিন্তু এত সময় লাগলো, নাহলে অ্যাকচুয়ালি কিন্তু সময় লাগে না। ঠিক আছে, ধরো এখানে যদি তোমাকে এটা শেষে 5 দিয়ে দিত, ঠিক আছে, তোমার ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে যেত। কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ 8 আছে আর এখানে কত আছে, 11 আছে। তাহলে 5 দিয়ে তো কখনো আসবেই না, মানে 8 কে তো কখনো তুমি 5 দিয়ে ভাগ করতেই পারবে না। শেষ দিকে যদি 5 আসে তাহলে তুমি 5 দিয়ে বিভাজ্য হবে সেটা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিবে ওগুলো। ঠিক আছে, মানে এগুলো আগে কেটে বাদ চলে যেত আর কি। ঠিক আছে, পরে আমি তোমাদের আরো শিখিয়ে দেবো ভালো করে। চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই কি আছে। পরের কোশ্চেনটা দেখে নাও। দেখো এই অঙ্কটা বলছে এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে। কত পর্যন্ত? 1000 পর্যন্ত। একটু ইন্টারেস্টিং অঙ্ক এবং মজা লাগবে, অঙ্কগুলো করতে অনেক মজা লাগবে। দেখো আমি কি বলছি, কিরকম আছে একটু ভালো করে মন দিয়ে দেখবে। 1 -2 +3 -4 +5 -6, ঠিক আছে, এরকম করে কন্টিনিউয়াসলি কিন্তু গেছে। একটু ভালো করে খেয়াল করো এই দুটো জিনিস, এটাকে মানে 1 -2 কত হচ্ছে, এখানে -1। আবার এই দুটোকে ভালো করে খেয়াল করো, +3 -4 +3 -4 মানে দেখো তো এখানে -1 হচ্ছে, এখানেও -1। আবার এই দুটোকে দেখো, দুটোকে নিয়ে কত আসছে না, +5 -6 মানে কত হচ্ছে, -1 থেকে যাচ্ছে, তাহলে -1। মানে আমি এই দুটো ডিজিটকে নিয়ে দেখলাম, মানে এই দুটো পদকে নিয়ে দেখলাম এদের যোগফল কত আসছে, -1। এটার -1, এটার -1, এরকম করে কতগুলো আছে দেখো। বলেছে মোট টোটাল আছে 1000টা সংখ্যা। ঠিক আছে, 1000টা সংখ্যা। তাহলে এখানে তুমি ভাবো প্রত্যেকটাকে দুটো দুটো করে জোড় নিয়েছি, মানে এরকম কতগুলা জোড় হবে, 500টা জোড় হবে না, কারণ এর হাফ জোড় হবে তো। ঠিক আছে, 1000টা সংখ্যা মানে জোড় কতগুলি হবে, 500টা জোড় হবে। ঠিক আছে, 500টা এরকম দুটো দুটো জোড় হবে। তাহলে 500টা জোড়, প্রত্যেকটাই -1, আর কটা জোড় না 500টা জোড়, তাহলে উত্তর কত হবে, -500 হবে উত্তর। উত্তর কত হবে, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। একদম কিছু নেই, আলুয়া। ঠিক আছে, চলো পরের একটা দেখে নি কি আছে। বলছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। দেখো এটা ডাব্লিউবিপি তে এসেছিল এই কোশ্চেন, তো আসতে পারে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো এটার জন্য তোমাদের আমি একটাই কথা বলবো, যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা একটু তোমাদের আমি বলে দিই আর কি। প্রাইম নাম্বার মানে কি না, মৌলিক সংখ্যা। প্রথম প্রশ্ন, স্যার প্রাইম নাম্বার কাকে বলে? আমরা যে ছোটবেলায় যেটা পড়েছি সেটা কিন্তু আর ভাববে না। ছোটবেলায় পড়েছিলাম কি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, তো এইটা তুমি একটু বুড়ো হয়ে গেছো, তোমার কনসেপ্ট কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। ওই গতানুগতিক পড়লে কিন্তু আর চাকরি হবে না, তোমাকে একটু তোমার কনসেপ্ট বিল্ড করতে হবে। প্রাইম নাম্বার সেটাকেই বলবো যার দুটো ফ্যাক্টর থাকবে। যার কটা ফ্যাক্টর থাকবে না, দুটো ফ্যাক্টর। দুটো ফ্যাক্টরে কিন্তু বেশিও থাকবে না কমও থাকবে না, তখন সেটাকে আমরা কি বলবো, প্রাইম নাম্বার। বোঝা গেল? এবার তোমাদের একটু দেখাই আমি। ধরো 2, 2 এর কটা ফ্যাক্টর, মানে 2 কে তুমি কি কি দিয়ে ভাগ করতে পারবে, 1 দিয়ে ভাগ যাবে স্যার, আর কি দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? দুটো ফ্যাক্টর দেখো, ফ্যাক্টর মানে উৎপাদক আমরা যেটাকে বাংলায় বলি। ঠিক আছে, তো দেখো আবার ধরো 3, 3 এর কি আছে, 1 দিয়ে ভাগ যাবে, 3 3 দিয়ে ভাগ যাবে। স্যার 1, দেখো 1 কে শুধু 1 দিয়ে ভাগ গেল, আর নিচে তো আর কিছুই নেই। মানে এই জন্য দেখবে 1 কে আমরা মৌলিকও বলি না, যৌগিকও বলি না। যেমন দেখো আমি যদি বলি 4, 4 এর দেখো কটা ফ্যাক্টর, 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, আবার 4 দিয়ে ভাগ যাবে। মানে 1 কে কত দিয়ে, কটা সংখ্যা দিয়ে ভাগ গেল, একটা দুটা তিনটা সংখ্যা। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, বাট এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা। দেখো এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা সেটাই যার ফ্যাক্টর কিন্তু কত না, দুটো ফ্যাক্টর আছে। ক্লিয়ার? দেখো 63, 63, সরি 63 না, তোমার হচ্ছে এখানে 43, 43 মনে রাখবে, এটা কিন্তু মৌলিক সংখ্যা, এটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এটা আমার প্রাইম নাম্বার, আমি কেটে বাদ দিলাম। মানে বলেছে কি দেখো প্রাইম নাম্বার নয় কোনটা, 53, এটাও দেখবে দুটোই ফ্যাক্টর আছে।
ঠিক আছে, বাট 5 কি হয় 85 হয়, তাহলে কিন্তু এটা আমার দেখতে পাচ্ছি 5 শেষে আছে মানে 5 দিয়ে ভাগ যাবেই যাবে। ঠিক আছে, তাহলে এটাই আমার উত্তর। ঠিক আছে, এটাই আমার উত্তর, এটাই হচ্ছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার প্রত্যেকের? এবং তোমাদের আমি বলি ডাব্লিউবিপি তে কিছু কোশ্চেন দেই আর কি, যেমন আমি তোমাদের একটু বলে দিই যে প্রাইম নাম্বার প্রশ্ন হয় যে স্যার 1 থেকে 100 পর্যন্ত কতগুলি প্রাইম নাম্বার, কতগুলি মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যা মনে রাখবে কটি আছে না 25টি মৌলিক সংখ্যা আছে। কটি? 25টি মৌলিক সংখ্যা। স্যার তাহলে 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা কটি? যৌগিক সংখ্যা কটি? সবাই ভুল করে দেবে। আমি আমি দেখেছি, ব্যাচেও পড়িয়ে দেখেছি, বহু ছেলে ভুল করে দেয়। কি করে দেয়? সবাই করে দেয় 75টি। এখানে 25টা মানে এখানে 75টা, বাস ভুল হয়ে গেল। 75টা কিন্তু নয়। কেন নয়? কারণ 1 বাদ যাবে না, 74টি হবে। কত হবে? 74টি। 1 তো শিখিয়ে দিয়েছি যে 1 মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 1 তো তুমি বাদ দিয়ে দাও প্রথমেই। তাহলে 25 আর এদিকে 75 মানে 1 বাদ দিলাম, 1 বাদ দিলে তোমার 74টা থাকে। ঠিক আছে, এগুলো পরে আর কি, বেসিক গুলো পরে, তো প্রত্যেকে কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। চলো পরে কোশ্চেন দেখে নিই। এবং পরে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। ঠিক আছে, মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আর প্রশ্ন হয় যে 2 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2 অঙ্কের, দেখো 2 অঙ্কের ছোট বলছি, তাহলে 2 অঙ্ক কখন আসছে? 10 হলে 2 অঙ্ক হচ্ছে, তাহলে 11 মনে রাখবে 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এবং 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, 2 অঙ্কের তোমাদের লিখিয়ে দিও, 2 অঙ্কের বৃহত্তম প্রাইম নাম্বার কত তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, প্রাইম নাম্বার কত হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। দেখো বলছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? তাহলে প্রথম 15টা বিজোড় সংখ্যার কি বলেছে? গড় চেয়েছে। বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, তো এইটা আমি তোমাদের একটু থিওরি শিখিয়ে দিই। মনে রাখবে, ধরো আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলি, বুঝলি না? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। দেখো সেগুলো হয় যে ধরো আমি বললাম যে 1 থেকে ডট 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 n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মোট কত? মোট যখনই আমরা বলবো সাম, সাম মানে মোট আর কি, বা সমষ্টি। সাম মনে রাখবে n ইন্টু n প্লাস 1/2। এটা প্রত্যেকে তোমরা জানো, যেমন পরীক্ষায় আসে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, সাম কত। তাহলে আমরা কি করি? আমরা একদম সহজে করি 10 ইন্টু 11/2, তাই তো? কাটাকাটি করো, এখানে হয়ে গেল 5, তাহলে 5 11 55। তুমি নিজে যোগ করে দেখো, মানে তোমাকে আমি বলতে চাইছি যে 1 2 3 এরকম ডট 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 করে 10 পর্যন্ত তুমি যোগ করো, দেখবে তোমার কত আসবে? 55 আসবে। ঠিক আছে, তাহলে স্যার 1 থেকে যদি আমি n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সাম n ইন্টু n প্লাস 1 হয়, স্যার গড় কত, এভারেজ কত? যখন এভারেজ কথাটা আসবে, এভারেজ, ঠিক আছে, এভারেজ মন দিয়ে দেখবে, এইগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু সমস্যা আর কি। ঠিক আছে, দেখো n ইন্টু n প্লাস 1/2 তো, ঠিক আছে, শুধু নিচে একটা n দিয়ে তুমি গুণ করে দাও। কেন n দিয়ে গুণ করলাম? কারণ আছে। কারণটা কি? কারণ সংখ্যা মোট কটা? n তো। তোমরা কি জানো? ধরো যতগুলা সংখ্যা আছে সবগুলোকে যোগ করে কত দিয়ে ভাগ করতে হয় না? যতগুলা সংখ্যা। তাহলে কতগুলা সংখ্যা ছিল? এখানে n সংখ্যা ছিল, তাই n দিয়ে ভাগ করলাম, দিয়ে n কেটে যাবে, তাহলে উত্তর কত হবে? n প্লাস 1/2। এটা হয়ে গেল কি না তোমার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এভারেজ, গড়। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে আর কি। এবারে স্যার আপনি বলে দিলেন স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কখনো কখনো পরীক্ষা আসে এই যে 15টা জোড় সংখ্যা, 15টা বিজোড় সংখ্যা, এরকম দিয়ে দেয়। জোড় মানে আমরা কি বলি? জোড় মানে ইভেন, আর অড মানে হচ্ছে তোমার বিজোড়। তো তোমাদের বলে দিই, যদি অড পড়ে, অড, অড মানে কি বললাম? বিজোড়। ঠিক আছে, বিজোড় সংখ্যা পড়ে, তখন কি করবে? বিজোড় সংখ্যার সমষ্টি কি হয় বলতো? n স্কয়ার হয়। কি হয়? n স্কয়ার। মন দিয়ে দেখবে, বিজোড় সংখ্যার সমষ্টি সাম, সূত্রগুলা লিখে নাও, যারা যারা জানো না তারা লিখে নাও। বিজোড় সংখ্যার সমষ্টি কি হয়? n স্কয়ার হয়। স্যার এভারেজ কি হয়? এভারেজ
এভারেজ কি হবে না, এভারেজ হবে এন, কি হবে শুধুমাত্র এন। যদি স্যার ইভেন নাম্বার পড়ে, ইভেন, ইভেন মানে কি না জোড় সংখ্যা, ঠিক আছে, জোড়, ঠিক আছে। তাহলে ধরো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার জোড়, প্রথম এরকম প্রথম থেকে কিন্তু বলা থাকবে, এটা মাথায় খেয়াল রাখবে। সাম কত হবে স্যার, সাম হবে এন, এন ইন্টু এন প্লাস ওয়ান, ঠিক আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান। আর যদি বলা হয় এভারেজ কত, এভারেজ, তো এভারেজ মনে রাখবে এন প্লাস ওয়ান হয়ে যাবে শুধু, এন প্লাস ওয়ান। কিসের বললাম এটা, এটা ইভেন, এটা জোড়। তাহলে এখানে কোশ্চেন কি দিয়েছে, এখানে কোশ্চেন দিয়েছে 15টা বিজোড় সংখ্যার গড় কত, ঠিক আছে। তাহলে 15টা বিজোড় সংখ্যার গড় আমি কি শিখালাম, দেখো বিজোড় সংখ্যার গড় কি এনই তো হবে না, তাহলে 15ই হবে, উত্তর কত হবে 15ই হবে। যদি বলতো এখানে আমি বিজোড় বাদ দিয়ে যদি আমি বলে দিতাম বিজোড় নয় স্যার, আমি বলে দিলাম জোড়, 15টি স্বাভাবিক, 15টি প্রথম 15টি বিজোড়ের জায়গায় বলে দিলাম জোড় সংখ্যার গড় কত, ঠিক আছে, তখন কত উত্তর হতো তোমরা আমাকে জানাও, আমি এখানে লিখে দিয়েছি কিন্তু, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো আমি কম শেখাবো, বাট আমি চাই যখন যে অঙ্কটা আসছে সেই রিলেটেড যদি কিছু কোশ্চেন আসে পরীক্ষায় সেগুলো শিখিয়ে দিয়া, এই জন্য তোমাদের আমি কিন্তু সব শিখিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। চলো প্রথমটা, তারপরে কোশ্চেন দেখি কি আছে। 7 নাম্বার, প্রথম নয় সরি 7 নাম্বার। 30 জন বালিকার বয়সের গড় দিয়েছে 13, দিয়ে বলছে প্রথম 18 জনের বয়সের গড় কত আছে 15, দিয়ে বলছে বাকি 12 জনের বয়সের গড় কত হবে। কিছু নয়, এই অঙ্ক কি করবে, 30 জনের মোট বার করলো, 30 জনের মোট কত হচ্ছে, মোট মোট হচ্ছে দেখো 3 × 39 মানে 390, 390 হয়ে গেল কি না 30 জনের মোট বয়স। দেখো 18 জনের দিয়ে দিয়েছে কত করে, প্রত্যেকের 15 করে, 18 15 গুণ করলে, গুণটা নিজেরা করবে, 15 8 120, শূন্য হাতে থাকে 12, 15 আর 12 যোগ করলে 27 মানে 270, ঠিক আছে। এবারে বিয়োগ করবো, বিয়োগ করলে 0 2 120, 120, তাহলে 120 আর বয়স বাকি আছে, মানে টোটাল 120 বয়স আছে, আর কত জনের ভাগ হবে এটাতে না বাকি 12 জন আছে, তাহলে 120 সেটাকে 12 দিয়ে ভাগ করে দাও, উত্তর হয়ে গেছে 10 বছর। তাহলে বাকি যে 12 জনের গড় বয়স কত হবে না 10 বছর হবে। এটা কিছু নেই, সিম্পল বুক, একদম সিম্পল, ঠিক আছে। জাস্ট গুণ করে, প্রথমটা গুণ করবে, তারপরে যেটা বলবে সে দুটোকে গুণ করে বিয়োগ করে দেবে, বিয়োগ করে যেটা করে থাকবে সেটা থেকে সেটাকে ভাগ করে দিবে, ঠিক আছে, ভাগ করে দিলে উত্তর কিন্তু বেরিয়ে যাবে যতজন বলবে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা এই কোশ্চেনও ভালো কোশ্চেন, দেখো কি বলছে, বলছে a/3 b/5 c/7, তবে বলছে a + b + c/b এর মান কত। এই অঙ্কগুলো কি করবে, একদম সহজ অঙ্ক। এখান থেকে a/b তো মানে দেখো আমি ভালো করে লিখে দিই, a/3 b/5 সমান c/7, তো মানে তোমাকে ধরে নিতে হবে যে a এর মানটা কত, a এর মানটা এখানে 3, এর মানটা 3 ধরে তুমি অঙ্ক করবে, ঠিক আছে। এর জন্য আমি বলবো যারা আমার এখনো রেশিও প্রপোর্শন ক্লাসটা দেখোনি তারা কিন্তু দেখে নাও, আমি সেখানে কিন্তু বলে দিয়েছি যে এটার মান কি করে 3 হয়, 3 ধরেই করতে হবে, কারণ একটা কে এর ব্যাপার আছে, ঠিক আছে। তোমরা এভাবে কে ধরে অঙ্ক করেছো, এটাকে সমান কে ধরে তোমরা কিন্তু অঙ্ক করেছো, যে কে নট ইকুয়াল টু 0 দিয়ে এভাবে করেছো, কিন্তু এটা ছোটবেলায় করেছো, বাট এখন এভাবে করবে না, ঠিক আছে। তোমাকে শর্টে অঙ্ক করতে হবে, কিছু নাই, মান ধরো কি দিয়েছে a + b + c/b চেয়েছে তো না, প্রত্যেকটার মান এখানে দেওয়া আছে, এটার মান নিচে দেওয়া আছে মানে এটাই মান দেওয়া আছে, তাহলে কত 3, তারপর এটাই 5, তারপর এটাই 7 যোগ করো, আর নিচে কত দিয়ে b, b মানে কত, b এর মান 5, ঠিক আছে। মানে পাশে একটা করে কে আছে, কেটা ভাবার দরকার নেই, ঠিক আছে। গুণ ছাড়া কে এর ভাবার দরকার নেই, যখন যোগ বিয়োগ থাকবে কে ভাবার দরকার নেই, শুধু গুণ হলে ভাবতে হবে। এটা আমি দেখেছি তোমাদের, একবার দেখে নিবে ক্লাসটা আমার। দেখো 10 5 15, 15 বাই কত 5, 15/5 কাটাকাটি করো, 3 5 15, উত্তর কত হবে, উত্তর 3, সহজ অঙ্ক, উত্তর 3 হয়ে গেল। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। চলো দেখো এটা M1 D1 ধরে করলে অঙ্ক হয়ে যাবে। কি বলছে, বলছে যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে রোজগার করবে কত, ঠিক আছে।
এই অঙ্কগুলো একটু ভেবে চিন্তে করতে হয়। কি রকম দেখো, এটা ফর্মুলা মারতে হয়, m1 d1 t1 বাই w1 সমান কি হয় m2 d2 t2 বাই w2। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক এই অঙ্ক আর কি। ঠিক আছে, তো জাস্ট ধরে করলে হয়ে যাবে অঙ্কটা, আর কিছু নেই। তবে এখানে এম বলতে কতজন লোক কাজ করেছে, দেখো কতজন, 12 জন, তাহলে 12। ঠিক আছে, গুণিত। আচ্ছা, বলছে 12 ঘন্টা 16 ঘন্টা করে কাজ করেছে। তাহলে এখানে দেখো ওই যে D1 বলতে এখানে তোমার দিনের কথা বলেছে, এখানে তো দিন নেই, তাহলে আমি দিনকে ভাববো না, আমি দিনকে এখানে কেটে দেবো। তাহলে এদিকেও আমি দিনকে কেটে দেবো, আমার দিনের দরকার নেই। ঠিক আছে, আমার এখানে ঘন্টা বলেছে, কত ঘন্টা, তাহলে 16 ঘন্টা, তো তাহলে 16 লিখে দাও। কত ইনকাম করেছে না 33,600 টাকা ইনকাম করেছে। দিয়ে বলছে 12 ঘন্টা কাজ করবে, কতজন লোক, 18 জন লোক। তাহলে আগে আমি M2 লিখি 18 জন, কত টাইম না 12 ঘন্টা কাজ করবে, দিয়ে বলছে কত টাকা ইনকাম করবে, কত টাকা ইনকাম করবে। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তোমার মান কিন্তু ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে এই 12, এদিকে এই 12, কেটে দাও, ইজিলি কেটে গেল। এখানে কাটাকাটি করো, এটাকে 9, 9 দুগুণে 18, এখানে 8 দুগুণে 16। ঠিক আছে, এবারে আর দিয়ে এটাকে কিন্তু তুমি ডাইরেক্ট ভাগ করে নাও, ভাগ করে নিলে কিন্তু ডাইমেনশন কোনাকুনি গুণ করে দেবো, আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো W2, তাহলে W2 সমান, আমি একটু কাটাকাটি করে নিই, দেখে আর দিয়ে করি। দেখো 8, 4 আসছে 32, তাহলে 1 6 16, আর 2 গুণে 16, পাশে দুটো শূন্য বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই কোনাকুনি গুণ করে দাও, W2 এর মান কোনাকুনি গুণ করে যেটা হবে সেটাই, W2 এর মান কোনাকুনি গুণ করে যেটা হবে সেটাই। তাহলে 4200 কে কত দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করব, 0 0। আচ্ছা, 9 দুগুণে 18, 8 আর থাকে 1। আচ্ছা, 4 9 36 থাকে 37, মানে 37, দেখো 37,800, 37,800। ঠিক আছে, সহজ অঙ্ক, একদম বেসিক অঙ্ক ছিল, কোনাগুনি গুণ করলে অঙ্ক হয়ে যেত। হ্যাঁ, কিছু অঙ্ক ক্যালকুলেটিভ পাবে তোমরা, এই ক্যালকুলেটিভ অঙ্ক ছিল, কিন্তু দেখবে ক্যালকুলেশন করবে স্পিডে করলে তুমি এমনি পেরে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নি কি আছে। আজকের অঙ্ক এটাই লাস্ট অঙ্ক। দেখো কি বলছে, বলছে 2.04 গ্রাম দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে 2.88 গ্রামের দামের গম কি অনুপাতে মিশিয়ে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম 2.52 হয়। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক তোমাকে অ্যালিগেশন, মিক্সার অ্যালিগেশনের অঙ্ক। ঠিক আছে, অ্যালিগেশন মারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2.04, ওইদিকে লিখবো কত 2.88, আর মাঝে লিখবো যেটাকে মিশালাম, যেটাকে মিশিয়ে যেটা মিশ্রণ করে বিক্রি করছি সেটাকে, মানে মাঝে এটাকে লিখবো মাঝে একদম, মানে 2.52। ক্লিয়ার, বাস অ্যালিগেশন মারো, তাহলে অঙ্ক কিন্তু হয়ে গেছে। অ্যালিগেশন মারলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। অ্যালিগেশন করো, দেখো প্রত্যেকটা দেখো দুটো 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 করে, দুটো দুটোর আগে কিন্তু দশমিক আছে। এবারে অঙ্ক সুবিধার জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলি একটাই কথা, যে এগুলো দশমিক তো তোমার কোনো মূল্য নেই না, দশমিক আউট করে দাও, দশমিক ভাবার দরকার নেই। কখন ভাববে না, যখন প্রত্যেকটাতেই দেখবে দুটোর পরে, দেখো দুটোর পর দশমিক, দুটোর পর দশমিক, দুটোর পর দশমিক, বাদ দিয়ে দাও না, দশমিক গুলোকে আউট করে দাও। ঠিক আছে, দশমিক ভাবারই দরকার নেই আর, দশমিক ভেবেও তুমি অঙ্ক করতে পারবে, এমন নয় যে করতে পারবে না, বাট বিয়োগ সুবিধার জন্য আমি আউট করে দিলাম। ঠিক আছে, এবার তুমি বিয়োগ করো, দেখো কত আসছে, এদিকে 6 আর এদিকে 3, 36। ঠিক আছে, আচ্ছা ইস টু, এদিকে দেখো বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত আসছে, এদিকে আসছে 8, মানে 48, তাই তো 48, 12 দিয়ে কাটাকাটি করো, 3 12 36, 4 12 48, 3:4, 3:4 উত্তর আছে, হ্যাঁ অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, এই অঙ্ক একদম সহজ সরল অঙ্ক। তো প্রত্যেকে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো লাইক করে দিবে, কমেন্ট করবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, এবং যদি এরকম অঙ্ক, রিজনিং বা আরো টপিক তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যারা এগুলো বেসিক থেকে শিখবে, যে স্যার আমাদের একদম বেসিক জানা নয়, আমাদের প্রবলেম হচ্ছে বুঝতে, তারা কিন্তু অবশ্যই আমার ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমি সেখানে কিন্তু ধরে ধরে শেখাচ্ছি। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে শেখানো হচ্ছে, তোমরা কিন্তু সেখান থেকে শিখতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 78721413
22 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্ত, সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা শুরু করে দাও। সময় কিন্তু খুব বেশি আর নেই তোমাদের, কিন্তু পিএসসি নোটিফিকেশন দিলে কিন্তু একদম পরপর দিতে থাকবে, কারণ বুঝতেই পারছো অনেক আগে থেকে কিন্তু ঘোষণা করেছে, 3 মাস আগে থেকে, ডিসেম্বর মাসে ঘোষণা করেছিল, এখন কিন্তু 3 মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে। সুতরাং যখন সমস্ত নোটিফিকেশন গুলো বেরোনো শুরু হবে পর পর দিবে। ঠিক আছে, চলো আজকে এখান পর্যন্ত, বেস্ট অফ লাক।